রিনান। রাহুল অপর পাশের দরজাটা খুলে হাত বাড়িয়ে দিল, খানিকটা জেন্টলম্যান সাজার চেষ্টা। রোদেলা তার হাতটা ধরে নেমে এলো। সে আজ মেরুন রঙের একটা গাউন পরেছে, অপরূপা লাগছে আজ তাকে। কিন্তু রোদেলা নিজের রূপ নিয়ে আজকাল আর অত ভাবে না। যে রূপ তার আহনাব ভাইকে প্রেমে ফেলতে পারেনি, সে রূপ দিয়ে আর কী হবে। রোদেলা নামতেই তার চোখ জোড়ায় কি আটকালো সামনে দাঁড়ানো কুহুর উপর। কুহু তার দিকেই তাকিয়ে রোদেলা কেমন করে যেন হাসলো। কুহু রাহুলের জন্য এগিয়ে গেল না, আর রোদেলা নিজেও এগিয়ে গেল না। কুহুর প্রতি তার অনেক অভিযোগ, অনেক। আহনাব ভাইকে সে কেড়ে নিয়েছে তার থেকে, বন্ধু হয়ে বন্ধুর পেছনে ছুরি মেরেছে সে। রাহুল রোদেলার দৃষ্টি লক্ষ্য করে সামনে তাকালো। কুহুর দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠল, হ্যালো। কুহু বড্ড অবাক হয়ে রাহুলের এই অপরিচিতদের মতো করা আচরণে। রাহুল যা করেছে তাতে তো তার উচিত ওকে ঘৃণা করা। কুহু কেন তাহলে তা পারে না? কেন বেহিয়া মনটা বারবার বলে রেনান ফিরুক, সব কিছু ঠিক করুক সে। কুহুর ভাঙ্গা হৃদয় সে জোড়া লাগাক। কুহুর নিজের ভাবনার উপর হাসি পায়। ওই তো মিস নাতাশা, সুহাসিনী আয়। কুহুর হাত ধরে আয়ন সামনের দিকে অগ্রসর হলো। রেনান দেখলো আয়নে ধরা কুহুর হাতটা, কেমন একটা যেন লাগলো তার। পরক্ষণেই রোদেলার দিকে তাকালো সে, টায়ের নট একটু ঢিলে করলো। হালকা কেসে রোদেলাকে বলল, ভিতরে যাই আমরা। রোদেলা উপনিস মাথা নাড়ালো। আরে রোদেলারাও দেখি এসে গেছে, পারফেক্ট টাইমিং। আয়ন তাকালো তাদের দিকে, খেয়াল করেনি এতক্ষণ সে। ওরা মুচকি হাসলো, আয়নও মুচকি হাসলো। ওরা একসাথে লিফটে উঠলো। কুহু আয়নের পেছনে দাঁড়িয়ে, তাদের সামনে রোদেলা আর রাহুল, আয়নের পাশেই নাতাশা। আয়ন তার সাথে কথাবার্তা বলছে। কুহুর দৃষ্টির সামনে দাঁড়ানো যুবক যুবতীর দিকে। রাহুল রোদেলার হাতটা ধরতে চাইলে রোদেলা সরিয়ে নেয়, রাহুল আবার ধরতে চাইলে রোদেলা আবার সরিয়ে নেয়। এক পর্যায়ে রাহুল জোর করেই ওর হাতটা ধরল, আঙ্গুলে আঙ্গুলে আলিঙ্গন হলো। কুহু কপাল কুচকে দেখছে সবটা। রোদেলা আজ তার সাথে একটা কথাও বলেনি। কেন বলল না? রোদেলা কি তবে রেনানের সাথে রিলেশনে গিয়েছে? কিন্তু সে না আহনাবকে ভালোবাসে। কুহুর বুঝে আসছে না কিছু। লিফটের দরজা খুলে গেল, সবে এক একে বের হলো। রুপটপে আয়োজন করা হয়েছে, চারিদিকে সুন্দর করে লাইটিং করা। আলোয় আলোয় ভরে উঠেছে চারপাশ। কুহু মুগ্ধ নয়নে চারপাশ দেখতে লাগলো। আয়ন আস্তে করে বলে উঠল, সুন্দরী লাগছে তাই না? কুহু চারিদিকে দেখতে দেখতে উত্তর দিল। নাতাশা বলে উঠল, ওই তো আনাপ, দাঁড়ান আমি ডেকে আনছি। আয়ন কাজ সেদে বলল, আরে না থাক, কথা বলছে তো। নাতাশা শুনল না। সে গিয়ে আহনাবকে জানান দিল যে তার তিলোত্তমা চলে এসেছে। আহনাবের বাজ পাখির ন্যায় চোখগুলো সোজা কুহুর দিকে গিয়ে আবদ্ধ হলো। কুহু তার দিকেই তাকিয়েছিল। আহনাব আজ সাদা রঙের একটা শার্ট পরেছে, হাতে কোট ঝোলানো। কুহুর নাকের ডকার কাছে চশমাটা ঠেলে পেছনে দিল। আহনাব তাকে উপর নিচ থেকে পরখ করলো। আহনাব হেসে বিড় করে আওড়ালো, তিলোত্তমা। তার পাশে এসে তখন রোদেলা দাঁড়িয়েছে। অনেকটা খুশি নিয়ে এসে আহনাব ভাইয়ের কাছে এসেছিল। তিলোত্তমা নামটা আস্তে করে বলল রোদেলা। শুনেছে তা, মুখের হাসিটা উবে গেল তার। আহনাবের দৃষ্টি অনুসরণ করে তাকালো সে। কুহুর দিকে তাকিয়ে সে রোদেলার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। কানাগুলো গলায় তলা পাকিয়ে আসছে তার। ঠিক তখনই রাহুল তার হাতটা নিজের শক্তপোক্ত হাতে আগলে নিল। কি খবর ব্রো? আয়োজন কিন্তু বেশ হয়েছে। আহনাব ঘুরে তাকালো তাদের দিকে, মুচকি হাসলো সে। রোদেলার দিকে তাকালো একবার, এরপর বলে উঠল, কাকে মারার প্ল্যান করে এইভাবে সেজে এসছিস? মারাত্মক লাগছে কিন্তু তোকে, মাশাআল্লাহ। আহনাব ঘুরে তাকালো তাদের দিকে, মুচকি হাসলো সে। রোদেলার দিকে তাকালো একবার, এরপর বলে উঠল। আহনাব রোদেলার মাথায় হাত বুলিয়ে বলল শেষের কথাটা। রোদেলার মন এমনিতেই খুশিতে ভরে উঠল, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল। আহনাব ভাইয়ের হৃদয়ে অন্য কেউ রয়েছে। সে হয়তো এমনি বোন হিসেবে বলেছে কথাটা। রোদেলার মনটা তিক্ততায় ভরে গেল, কাজল কালো আখি জলে টইটুম্বর হলো। আহনাব ততক্ষণে কুহুর কাছে চলে গিয়েছে। রোদেলা ঠোঁট কামড়ে কান্না আটকানোর ট্রাই করতে লাগলো। রাহুলের একটা কলা আসে এসে সাইডে চলে গেল। তখন হঠাৎ কোথা থেকে রাফি রোদেলার সামনে এসে দাঁড়ালো, যার দরুন আহনাব আর কুহুকে দেখা গেল না। আর হেই জর্নি,
क्या खबर है? রোদেলার খারাপ লাগাটা রাফিকে দেখে রাগে পরিণত হয়ে গেল। খেকিয়ে বলল। আপনার বউ চলনি। রাফি ফিক করে হেসে ফেল। সেটাই তো বললাম। হোয়াট? রাফি বিস্কিটের প্যাকেট থেকে একটা বিস্কিট রোদেলার দিকে বাড়িয়ে দিয়ে বলল। খাবে? রোদেলা বলে উঠল। আপনার বউকে দিন গিয়ে, বিস্কুটখোর মতন কোথাকার। ধুর। রোদেলা অপর পাশে চলে গেল। রাফি বলে উঠল। এই তুমি কিন্তু আবার আমাকে অপমান করলে চোরনি। রোদেলা থামলো, পেছন ঘুরে তাকালো, এরপর নিজের জিব্বা বের করে ভ্যাঙ্গালো ওকে। রাফি হেসে ফেল। রোদেলা মুখ ভেঙচি কেটে চলে গেল। রাফি হঠাৎ নিজের কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। রাহুল তার কাঁধে হাত দিয়েছে। সীমা অতিক্রম করো না ছেলে, আবেগ সামলাও। রাফি হেসে ওর হাতটা সরালো, এরপর বলল। বিস্কুট খাবেন? ওহ নো, আপনি তো আবার বাস খাবেন সামনে। বিস্কুট খেয়ে পেট ভরে গেলে থাক না, থাক বাবা। রাফি দাঁত কেলিয়ে চলে গেল। রাহুল রাগে গজগজ করতে লাগলো, হাত মুষ্টিবদ্ধ হলো তার। তিলোত্তমা, কুহু তাকালো আহনাপের দিকে, তবে একবার তাকিয়ে এসে দৃষ্টি সরিয়ে নিল। আহনাপ কেমন স্বরে বলল। আমাকে বার্থডে উইশ করবে না? কুহু খানিকটা অপ্রস্তুত হলো যেন। চশমাটা ঠিকঠাক করে বলল। শুভ জন্মদিন। আহনাপ হাসলো, একটু ঝুঁকে বলল। আর আমার গিফট? কুহু পেছনে সরে গেল। আমি তো জানতাম না আপনার বার্থডে আজ। মাঝ রাস্তায় আসার পর আয়ন ভাইয়া বলল, তাই আর কি। আহনাপের ঠোঁটের কোণে কেমন দুষ্টু হাসি খেলছে। সে নেশালো স্বরে একটু সুর টেনে বলল। তিলোত্তমা, আমার গিফট চাই। কুহু আশেপাশে তাকালো একটু, এরপর আহনাপের বুকে এক আঙ্গুল দিয়ে দূরে সরানোর চেষ্টা করে বলল। অনেক মানুষ এখানে, ভদ্রতা বজায় রাখুন, অন্যথায় আমি নিজের আসল রূপে আসব। আহনাপ সোজা হয়ে গেল, সাথে সাথে সে ভয় পেয়েছে। আহনাপ বলল। ভয় পেয়েছি ম্যাডাম? কুহু সেসব কথাই গেল না, সে বলে উঠল। আপনি রেনানের সম্পর্কে জানলেন কিভাবে? আহনাপ পেছনে ঘুরে রাহুলের দিকে তাকালো, এরপর বলল। এসব আমার বাম হাতের খেলা, তার উপর আমারই চাচাতো ভাই। কুহু বলে উঠল। রেনান বলেছে এসব আপনাকে? না। তাহলে? আহনাপ প্রসঙ্গ বদলাতে বলল। ওই দেখো, তোমার হ্যান্ডসাম শ্বশুর আসছে। কুহু ভোরকে পেছনে তাকালো। আহান শাহরিয়ার ফর্মাল ড্রেসে এসে হাজির হয়েছেন। কুহু আহনাপের সৌন্দর্যের রহস্য আহান শাহরিয়ারকে দেখতেই বুঝতে পারল যেন সত্যি ভদ্রলোক এখনও অসম্ভব হ্যান্ডসাম। দেখে তো মনে হয় তার বাবার বয়সেরই, অথচ তার বাবাকে দেখো টাকলা হয়ে বসে আছে। অনেকে তো তাই টাকলা এমপি বলেও ডাকে। কুহুর বড্ড খারাপ লাগে। হাজার হোক বাবা তো, সে বলে অন্য কথা, অন্য কেউ কেন বলবে? কুর ভাবনায় ভাটা পড়লো আহান শাহরিয়ারের কথায়। কেমন আছো বৌমা? ইউ লুক সো প্রিটি। কুহু ভরকালো বৌমা। সে একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল। আহান শাহরিয়ার হেসে জবাব দিলেন, মাথায় হাত বুলিয়ে বলল। সবসময় হাসি খুশি থাকো মা। আর এই হতচ্ছাড়াটাকে একটু ঠিক করো তো। একটু আগেও সিগারেট খেয়ে এসেছে, তাও একটা না 3টা। আহনাফ দাঁতে দাঁত পিষে বলল। বাবা, এখন খাও থাবা। টাটা মাই ডিয়ার সন। আন শাহরিয়ার আহনাফের কানে কানে বলল কথাটা। এরপরই তিনি চলে গেলেন। কুহুর দিকে নজর যেতে সে দেখল কুহু রাগি চোখে তার দিকে তাকিয়ে। আহনাফ কিছু একটা বলতে নিবে, তখন কুহু বলে উঠল। বিড়িখোর খাটাস, কথা বলবেন না আমার সাথে। কুহুর কথাটা বলেই চলে গেল। আহনাফ সুর টেনে বলল। না তিলোত্তমা, শোনো তো ভাই, শোনো না। কুহু আয়ান আর নাতাশার কাছে চলে গেল। আহনাফ পেছন পেছন সেদিকেই গেল। রোদেলা সবটা দূর থেকে দেখল, তাচ্ছিল্য করে হাসল নিজের ভাগ্যের উপর। আকাশের পানে তাকিয়ে বলল। এত যন্ত্রণা কেন দিচ্ছ আল্লাহ? আমি যার সইতে পারছি না। প্রিয় মানুষটাকে নিজে পেতে যে লড়বো সেটাও তো পারবো না। নিজের বেস্ট ফ্রেন্ডের বিরুদ্ধে কি করে লড়বো আমি? রোদেলার চোখের কোণে পানি জমল। দীর্ঘশ্বাস ছেড়ে কষ্টগুলো উগরে দিতে চাইল। স্যার, সব তৈরি, আপনি নির্দেশ দিলেই। ধৈর্য ধরো হারুন। শাকত আলম সোজা হয়ে বসলেন। আধের মোড়া পুরো রুম। শাকত আলম হালকা হেসে বলেন, তার জন্মদিন বলে কথা, আর আমি গিফট দিব না? এমন গিফট দিব যে। শাকত আলম হাসতে লাগলেন জোরে জোরে। হারুন সাহেব বলেন, ছোট মা জানলে অনেকটা খেপে যাবে।
জানবে কি করে? হারুন সাহেব বলেন। পাপ তো বেশি দিন চাপা থাকে না স্যার। রাখলেই থাকবে। হারুন রহমান দীর্ঘশ্বাস ছাড়েন। সাখত আলম বলেন, গুলিটা ডিরেক্ট যেন ওর মাথায় লাগে, বাঁচার চান্স যেন না থাকে। আচ্ছা স্যার। হারুন রহমান বলে উঠলেন, স্যার। বলে ফেলো। সাখত আলম রকিং চেয়ারে আবার হেলান দিলেন। নওশাদ আহমেদের সম্পর্কে খোঁজ নিয়েছি, বিভিন্ন অনৈতিক কাজকর্মের সাথে জড়িত। আমার মনে হয় উনি আপনার মাধ্যমে নিজের পথের কাঁটাকে উপড়ে ফেলতে চাইছে। কিছুদিন আগে আহনাফরা গিয়ে ওনার মেয়ের বিয়ে ভেঙে এসেছে, সেজন্য উনি বেশ ক্ষিপ্ত আহনাফের উপর। আর তাছাড়া ওই বিয়ে ভাঙার কারণেই ওনার অতগুলো টাকা লস হয়ে গিয়েছে, কারণ উনি ওনার বিজনেস পার্টনারের ছেলের সাথেই ওনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। বিয়ে ভাঙে ভদ্রলোক চেতে ডিল ক্যান্সেল করে দেয়। সাখত আলম হালকা করে রকিং চেয়ারে দোলাচ্ছেন। বুঝলাম, তবে আমি এমনি এমনি হাত মিলাইনি। আহনাফের মৃত্যুর দায়ভার তো কাউকে নিতেই হতো, তাই না? হারুন রহমান চমকালেন। এতটা ভেবে দেখেনি সে। সাখত আলম যেন বুঝলেন তার মনের কথা। তিনি হেসে বলেন, এর জন্যই আমি সাখাওয়াত আর তুমি হারুন। এতই যদি বুঝতে তাহলে আজ তুমি আমার জায়গায় থাকতে। হারুন রহমান মাথা নাড়লেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজকের অনুষ্ঠানের মূল কারণ। আজকে আমাদের আহনাফের পয়দা দিবস। আমাদের আহনাফ এই দিনে পৃথিবীতে এসেছিল। সেই ছোট্ট পিঁপড়ের মতো আহনাফ আজকের হাতি হয়ে গেছে গাইজ। দাঁড়ান, চোখটা মুছে নেই। আপনারা তো জানেনই আমি কত ইমোশনাল। আদিতি একটু কান্নার ভান করে মিছে মিছে চোখ মুছল টিস্যুতে। সবাই হো হো করে হেসে উঠল। আদিত বলে উঠল, এক্স্যাক্টলি, এইভাবে সেদিন ওর পরিবার খুশি হয়েছিল। তো আসল কথায় আসে, আজকে আমরা আহনাফের জন্মদিন উপলক্ষে কাটবো, মানে আর কি কেক। তো আসুন ভাই ও বোনেরা, আমরা একত্র হয়ে আহনাফকে কেক কাটতে উৎসাহিত করি। সবাই আরেক দফা হাসল। মাঝের টেবিলটাতে কেক রাখা, সুন্দর করে তার মাঝে লেখা হ্যাপি বার্থডে আহনাফ। আহনাফ এগিয়ে গেল। কুহু দূরে দাঁড়িয়েছিল। আহনাফ তা দেখে সবার মাঝে ওকে ডাকলো, তিলোত্তমা কাম হিয়ার। কুহু ভরকালো। এভাবে সবার সামনে ডাকায় আইন বেশি ভরকালো। আহনাফ আবার ডাকলো, এসো না তিলোত্তমা। আইন ভরকে বলল, তিলোত্তমা। রোদেলা কাষ্ট হাসলো। কুহুকে আসতে না দেখে সে নিজেকে ওর হাত ধরে নিয়ে এসে ওকে আহনাফের পাশে দাঁড় করালো। রাহুল একটা শুকনো ঢোক গেল। ভালো লাগছে না তার এসব। কেন ভালো লাগছে না? ভেতরের সত্যটা তাকে প্রশ্ন করলো। রাহুলের জানা নেই এর উত্তর। নিশ্চুপ রইল সে। এদিক সবাই হো ও হো বলে চেঁচিয়ে উঠল। আয়ন কপাল কুচকে তাকে মাথায় ঢুকছে না কিছু। তার ভাবনার মাঝেই নাতাশা এসে দাঁড়ালো। আপাতত এনজয় করুন, পরে ভাববেন এসব। আয়নের কপালের ভাজারও বালো কি হচ্ছে মাথায় আসছে না তার। এদিকে কুহুকে আহনাফের পাশে দাঁড় করিয়ে রোদেলা বলল, মাশাল্লাহ। কুহু চমকালো। রোদেলা কেন বলল এটা? কুহুর ভাবনার মাঝেই আহনাফ কুহুর হাত দিয়ে ছুরি ধরে কেক কাটলো। কুহু এখনও হতভম্ব নয়নি রোদেলার দিকে তাকিয়ে। আর ফটাফট ছবি তুলে ফেলো। আহনাফ কেক কেটে এক টুকরো তার বাবাকে খাওয়ালো। আহন শাহরিয়ার হয়তো আশা করেনি সেটা, তবে মুখে হাসি বজায় রেখে তা বুঝতে দিলেন না। আহনাফ আরেকটা টুকরো এনে কুহুর মুখের সামনে ধরল। কুহু অল্প খেয়ে আহনাফকে খাইয়ে দিল। আহনাফ পুরোটা মুখে পুড়ে নিল, যার দরুন তার মুখের লালা কুহুর হাতে লাগলো। কুহু নাক কুচকে ফেল। রোদেলা ঠোঁট কামড়ে রেখেছে। চোখ জ্বলছে তার। মুখটা লাল হয়ে গিয়েছে, তবে সে কাঁদবে না। আহনাফ সবাইকে একটু একটু করে খাওয়ালো। এরপর আদিত আবার মাইক নিয়ে বলে উঠল, বন্ধুগণ, এখনই কিন্তু সব শেষ নয়। এখন আমরা নাচবো, গাইবো, আনন্দ করব। আনন্দের সাগরে ভেসে ভেসে চাঁদে চলে যাব। হুররে! তখনই হঠাৎ আলো নিভে গেল সব। সামনের দিকে ফোকাস করে আলো অন হলো। কেউ নেই। সবাই কপাল কুচকালো। হঠাৎ তখন আহনাফ গিটার হাতে হাজির হলো। সবাই হাততালি দিল। আহনাফ মুচকি হাসলো। কুহুর দিকে তাকিয়ে গিটারে টুংটাং করে সুর তোল। হতে পারে রূপকথার এক দেশে। আহনাফ কুহুর সামনে চলে এলো। গাইতে গাইতে কুহু অপ্রস্তুত হলো। আয়ন ভুর কুচকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে তার, কেননা অযাচাচিত ভয়ে শুকনো ঢোক গেল। আহনাফের গানের মাঝে হঠাৎই কুহু তাকে ধাক্কা মারল।
সবাই চমকে উঠল এহেন কাণ্ডে। আহনাফ তাল সামলাতে না পেরে নিচে পড়ে গিয়েছে। হঠাৎ কুহুর এমন আচরণের কারণ বুঝলো না সে। রেগে ধাক্কা মারল। আহনাফের রাগ হলো আজ, সবার সামনে এভাবে অপমান করলো তাকে। রাগে জল শক্ত হলো। সে ঘুরে তাকালো, তখনই ভরকালো কুহু পড়ে আছে পাশে, আর তার জায়গায় রক্তে ভরে উঠেছে। ঘটনাটা বুঝতে বেগ পোয়াতে হলো আহনাফকে। পরক্ষণেই সে তিলোত্তমা বলে চেঁচিয়ে উঠল। আনন্দঘন মুহূর্তে নিমিষেই যেন বিষাদে ছেয়ে গেছে। একটু আগে পর্যন্ত এক একজনের চেহারে ছিল আনন্দের উচ্ছ্বাস, অথচ এখন সবার চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠেছে। ভেতর থেকে না চাইতেও কান্নাগুলো উগড়ে আসতে চাইছে। অপারেশন থিয়েটারের সামনে বসে রয়েছে সবাই। রোদেলার কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। রাহুল নিজেও হতভম্ব। সে রোদেলাকে শান্ত করার চেষ্টা করছে, তাও নীতি কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছিল। তাই আরিফ তাকে একটু বাহিরে নিয়ে যায়। আর নিস্তব্ধ হয়ে বসে রয়েছে। তার মাথায় এখনও ঠিক করে ঘটনাটা ঢুকছে না। অযাচিত ভয়ে চোখে অশ্রুবিন্দু দেখা পাওয়া গেল। নাতাশা তার হাতের উপর হাত রাখলো। মেয়েটার চোখও ছলছল করছে। আয়ন দীর্ঘশ্বাস ছেড়ে পেছনে হেলান দিল। আহনাফ দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজিয়ে রয়েছে। আহন শাহরিয়ার ছেলের পাশেই দাঁড়িয়ে কী বলে সান্ত্বনা দিবেন বুঝে উঠতে পারছে না ঠিক। এমন এক সিচুয়েশনে তো একদিন সে নিজেও পড়েছিল। আল্লাহর কাছে খুব করে চাইলেন যেন তার ছেলের সাথে এমনটা না হয়। ছেলেটা সবে মাত্র একটু একটু করে নিজেকে পরিবর্তন করেছিল, বাঁচার স্বপ্ন দেখছিল। তার সাথেই এমনটা না হোক। হঠাৎই তখন ওটির লাল আলোটা নিভে গেল। ডাক্তার বেরিয়ে এলেন। সবাই উঠে দাঁড়ালো। কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। আহান শাহরিয়ার জিজ্ঞাসা করলেন, কুহু ঠিক আছে তো? ডাক্তার বললেন, অপারেশন সাকসেসফুল, গুলি বের করা হয়েছে, ঠিক আছে। এখন কিছুক্ষণ বাদে বেডে শিফট করানো হবে। সবাই স্বস্তির শ্বাস চালো। আহান শাহরিয়ার ছেলের কাঁধে হাত দিয়ে বলেন, চিন্তা করো না, ঠিক আছে সে। আহনাফ বলে উঠল, তবে এবার অন্য একজন ঠিক থাকবে না। শান্ত হও, এখনই নয়। আহনাফ ক্ষুব্ধ নয়নে বাবার দিকে তাকালো। আন শাহরিয়ার কিছু বলতে নিবে, তখন হঠাৎ আমার মেয়ে কোথায়? শাকত আলমের কাতর স্বর শুনে সবাই সেদিকে তাকালো। পেছন পেছন দুজন গার্ড আসছে তার সাথে। হকচকিত হলো সবাই। আহনাফ আর আন শাহরিয়ার ভুরকুচকে তাকিয়ে তাদের জানা মতে শাকত আলমের কোনো সন্তান নেই। মেয়ে এলো কোথা থেকে? এমপিকে এভাবে আসতে দেখে ডাক্তার নিজেও হতচকিত। তিনি বলে উঠলেন, স্যার, এখানে তো অন্য পেশেন্ট, আপনার ভুল হচ্ছে কোথাও। শাকত আলমে দিন দুনিয়ার খেয়াল নেই। তিনি কাতর স্বরে বলে উঠলেন, এখানেই আছে। কেমন আছে ও? ঠিক আছে তো? ডাক্তার বলে উঠলেন, এই পেশেন্ট তো ঠিকই আছে স্যার, কিন্তু আপনার হয়তো শাকত আলম বলে উঠলেন, সানায়া, আমার সানায়ার কাছে নিয়ে চলুন আমাকে। কিন্তু স্যার, এই পেশেন্টের নাম তো কুহু শেখ। শাকত আলম কিছু বলতে নিলে আহনাফ বলে উঠল, আপনার মেয়েও আছে? ইন্টারেস্টিং। শাকত আলম এতক্ষণে যেন হুঁশে ফেলেন। সবার দিকে চোখ বুলালেন। মেয়ের গুলি লাগার কথা শুনে তার আত্মাটাই বেরিয়ে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল যখন সে শুনল তার হায়ার করা লোকের দ্বারা গুলি লাগেনি, অন্য কেউ গুলিটা করেছে। শত্রুপক্ষ হয়তো কিছু টের পেয়েছে, তারাই হয়তো গুলি করেছে। আহনাফের বার্থডে পার্টিতে যে আয়নের সাথে কুহু যাচ্ছে, এটার খবর তিনি পেয়েছিলেন। মেয়েকে বারণ করেছিলেন বাসা থেকে বের হতে, কিন্তু সে শোনেনি। শাকত আলম পরে ভেবেছিলেন যাচ্ছে যাক, বাবার শত্রুর পতন মেয়েও দেখুক, কিন্তু এমন যে হয়ে যাবে তা তিনি কল্পনা করেনি। তার মেয়ের খবর কি তবে কেউ পেয়ে গেছে? আহনাফ নয়তো সে আবার? স্যার, শাকত আলমের ভাবনায় ছেদ ঘটল। তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার নয়, আমার পিএ হারুনের মেয়ের কথা বলছিলাম আমি। ওর মেয়েকে আমি নিজের মেয়ের মধ্যে স্নেহ করি। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে এসেছিলাম, নাথিং এলস। আহনাফ কপাল কুঁচকালো। বিশ্বাস হয়নি কথাটা তার, তবে এখন খুব একটা পাত্তা দিতে চাইল না সে। শাকত আলমের নজরে রাহুলের দিকে গিয়ে আটকালো। জল শক্ত হয়ে গেল ভদ্রলোকের। রাহুল রোদেলার দিকে তাকিয়ে তার চোখ মুছে দিচ্ছে। আশেপাশে কিছুতেই যেন মনোযোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই তার। শাকত আলম দাঁতে দাঁত পিষে ডাকলেন হারুন রহমানকে। হারুন। কোনো সাড়া নেই। শাকত আলম পেছনে ঘুরে তাকালেন, কেউ নেই। হারুন গেল কোথায়? তখনই হারুন রহমানকে ছুটে আসতে দেখা গেল। হাতে জুতো নিয়ে ছুটে আসছে।
সে। বেচারার জুতো ছিঁড়ে গিয়েছিল, বিদায় তখন স্বাগত আলমের সাথে সাথে আসতে পারেনি, এখন দৌড়ে আসছেন। তখনই কেউ একজন তাকে ধাক্কা মেরে সামনে যেতে নিলে পাশের দেওয়ালে সেটাং হয়ে গেল, মাথাটা ঠেকলো দেওয়ালে। হারুন রহমানের মনে হলো তার মাথার উপর দিয়ে টর্নেডো বয়ে গেল এইমাত্র। উনি এখনও দেওয়ালের সাথে চিপকে রয়েছেন টিকটিকির মতো। কুহু। আনোয়ারা বেগমের চিৎকারে সবাই কান চেপে ধরলেন, সবাই তার দিকে তাকালো। আইন উঠে দাঁড়ালো। আনোয়ারা বেগম কান্নারত স্বরে বলতে লাগলেন, কুহু মুখপুরি কেমন আছে? ও আয়ান ঠিক আছে, ও শান্ত হও তুমি। আয়নকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি। হারুন রহমান ধীরে ধীরে সোজা হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এ পর্যন্ত এলেন। এখন বুঝলাম আপনার হাজবেন্ড কেন বিদেশে থাকে। বিদেশ আছে বলেই এখনো বেঁচে আছে বেচারা। আহনাব ঠোঁট চেপে হাসি আটকালো। আনোয়ারা বেগম ভাগ্যিস খেয়াল করেনি তার কথা। স্বাগত আলম বলে উঠলেন, তোমার মেয়ে এখানে নেই হারুন, চলো এখান থেকে। হারুন রহমান ভ্যাবচাকা খেলেন যেন, অবাক হওয়া স্বরে বলেন, আমার মেয়ে। স্বাগত আলম খানিকটা দাঁতে দাঁত পিষে বলেন, হারুন এত ভুলো মনের কেন তুমি? হারুন রহমান বুঝলেন এবার। স্বাগত আলমের কথাকে সত্যতা দিতেই তিনি হঠাৎ কান্না শুরু করে দিলেন। আমার মেয়ে? ও স্যার, আমার মেয়ে। স্বাগত আলমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবার। আহনাব কপাল কুঁচকে বলল, আপনার তো 2 ছেলে ছিল, মেয়ে হলো কবে? হারুন রহমান থেমে গেলেন, তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে বলে ফেলেন, আমার একটা ছেলে, মনে মনে মেয়ে। সবাই বলে উঠল, স্বাগত আলম তাকে ছাড়িয়ে বলেন, চুপ করো বলদ, চলো এখন এখান থেকে। স্বাগত আলম ধূপধাপ পা ফেলে চলে গেলেন। গার্ড দুটো পেছন পেছন গেলেন। হারুন রহমান আনোয়ারা বেগমের দিকে তাকাতেই দেখলেন ভদ্রমহিলা ক্ষিপ্ত হয়ে তার দিকেই তাকিয়ে, বোধহয় তখনকার সেই কথার জন্য। হারুন রহমান তার দিকে তাকিয়ে হঠাৎ করে আবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলেন। চমকে গেলেন ভদ্রমহিলা। হারুন রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। আহনাবের সন্দেহ এখনও কাটেনি, হারুন আলমের তো মেয়ে নেই। তাহলে কোন মেয়ের কথা বলছিলেন স্বাগত আলম? সানায়া? কে এই সানায়া? স্বাগত আলমের মেয়ে? কিন্তু আহান শাহরিয়ার তো বলেছিল তার বউ বাচ্চা কেউই বেঁচে নেই। তার মেয়ে কি করে বেঁচে রয়েছে? খটকা লাগলো আহনাবের। এই মেয়েই তাহলে এখন আহনাবের মূল লক্ষ্য হবে। খুঁজে বের করতে হবে এই রহস্য। এই হসপিটালে যেহেতু এসেছে, তার মানে এখানে আছে তার মেয়ে। আহনাব পিপি করতে লাগলো। সানায়া আলম। সব টার্গেট মিস হয়ে গেছে, গলিটা একটা মেল লাগছে। অন্ধকার মোড়া ঘরটাতে এসে জানান দিতেই লোকটা হাতে ওয়াইনের গ্লাসটা দূরে ছুঁড়ে ফেল ক্রোধে, চেঁচিয়ে উঠল, ঘোড়ার ঘাস কাটার জন্য রেখেছি তোদের? একটা কাজও ঠিক মতো করতে পারিস না। গার্ডটা ভয় পেল, মাথা নিচু করে রেখেছে সে বলে উঠল, সব প্ল্যান মতো হচ্ছিল, কিন্তু হঠাৎ এই মেয়েটা সামনে এসে যায়। লোকটা কপাল কুঁচকে বলল, ওর গার্লফ্রেন্ড। জানি না বস। লোকটা খেকিয়ে বলল, তো জেনে বল আমাকে, এটাও কি বলে দিতে হবে? এমপি শাকাওয়াত আমলের সাথে মেয়েটার কোনো সম্পর্ক আছে স্যার, তবে কি সম্পর্ক তা এখনো স্পষ্ট। লোকটা বড্ড ভাবুক হলো কিছুক্ষণের জন্য, পরক্ষণেই বলে উঠল, খোঁজ নে মেয়েটা সম্পর্কে, A to Z সব তথ্য আমার চাই। গার্ডটা মাথা নাড়িয়ে চলে গেল। লোকটা ডানে বামে ঘাড় কাত করে বলল, তোর শাস্তি এখন তোর ছেলে পাবে। আহান, যদি মেয়েটা তার গার্লফ্রেন্ডও হয়ে থাকে তবে এবার খেলা আরও জমে যাবে। হা হা হা। নিস্তব্ধতা দিয়ে ঘিরে থাকা ঘরটাতে লোকটার হাসি শব্দ দেওয়ালের প্রত্যেকটা কোণে গিয়ে বাজলো যেন। কেমন আছিস সুহাসিনী? কুর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো আয়ন। কুহু পিটপিট করে তাকালো। আয়নের সিক্ত চোখ জোড়া দেখে কুহু হাসলো। আয়ন বলে উঠল, একদম হাসবি না। কেন তুই সামনে গেলি? মিস্টার আহনাবকে বাঁচাতে এত কেন কষ্ট তোর? কুহু অক্সিজেন মাস্কটা খুলো। আয়ন বাধা দিল, শুনল না। কুহুকে উঠে বসতে সাহায্য করলো সে, পেছনে একটা বালিশ দিয়ে দিল। কুহু হেলান দিয়ে বলল, অন্য কেউ থাকলেও বাঁচাতাম। ভেতরের সত্তাটা তাকে প্রশ্ন করলো তখন, সত্যি কি বাঁচাতি? আহনাবের প্রতি তোর দুর্বলতা তুই অস্বীকার করতে পারবি? কুহু নিরুত্তর। সে জানে না সেসব। আয়ন হঠাৎ কুহুর হাত নিজের খসখসে হাতে আগলে নিয়ে বলে উঠল,
আর কখনো এমন করিস না। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ছেড়ে যাস না সুহাসিনী, তোকে ছাড়া আমি বড্ড অসহায় রে, বড্ড অসহায়। আনে ও কিছুকুল পুনরায় শিখতে হলো। কুহু দেখে গেল তা, কিছু বলল না সে। হঠাৎই আয়ন তাকে জড়িয়ে ধরল। আমার হয়ে থেকে যাস সুহাসিনী, আমার তোকে ছাড়া চলবে না রে। আহনাফ একটু বাহিরে গিয়েছিল সিগারেট খেতে, নেশা হয়ে গেলে যা হয় আর কি। চলো এত সহজে ছেড়ে দেওয়া যায় না। এসে কুহুর সাথে দেখা করার কথা তার। সে কুহুর সাথে আগে দেখা করবে বলেছিল, কিন্তু আয়ন যাওয়ার তার মেজাজ বিগড়ানো মেজাজ নিয়ে সে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। দরজা চাপানোই ছিল। আয়ন আর কুহুকে এভাবে দেখে পায়ে রক্ত মাথায় উঠে গেল ছেলেটার। হাত মুষ্টিবদ্ধ হলো। কুহু আহনাফের দিকে তাকাতেই চমকে উঠল। আয়নের পিঠে রাখা হাতটা ছিটকে সরিয়ে নিল। আহনাফের শক্ত চোয়ালের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক দিল। আয়নকে ঠেলে সরাতে চাইল। আহনাফ রেগে ঠাস করে দরজা বন্ধ করে চলে গেল ওখান থেকে। আয়ন চমকে উঠল দরজা বন্ধের শব্দে। কুহুকে ছেড়ে পেছনে তাকালো ছেলেটা। কুহু নিজেও কেঁপে উঠেছে। আহনাফ কি ভুল বুঝলো তাকে? বুঝলে তো ভালোই, তার পিছু ছেড়ে দিবে সে। কিন্তু তার এত খারাপ লাগছে কেন এতে? সে তো এটাই চাই যে আহনাফ তার পিছু ছেড়ে দিক। কেউ কি এসেছিল? আয়নের কথাই ভাবনা সুতো ছিঁড়ে কুহুর। আনমনে বলল, হয়তো। কুহু মাথাটা পেছনে এলিয়ে দিল, চোখ বন্ধ করলো। আয়ন বলে উঠল, খারাপ লাগছে? কুহু হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। আয়ন ভরকে গেল। এই সুহাসিনী, কি হয়েছে? কষ্ট হচ্ছে? ডাক্তারকে ডাকবো? কুহু দুদিকে মাথা নাড়িয়ে না করলো। আয়ন তার গালে হাত রেখে বলে উঠল, তাহলে? কুহু নিজেও জানে না এই কান্নার কারণ। আহনাফ চলে গেল তাই কি কাঁদছে? আহনাফ তাকে ভুল বুঝেছে, সেই কারণেই কি? আয়ন ভাবলো হয়তো এমন ঘটনা ঘটেছে, ভয়টা জেগে উঠেছে আবার মাথায়, তাই কাঁদছে। গুলি খেয়েছে সে, এটা কি কম বড় কথা? ভয়েরই কথা। কুহুর মাথাটা নিজের বুকে রাখলো সে। এরপর হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় নেই, কাঁদিস না। আমার যে বড্ড কষ্ট হয় তুই কাঁদলে। কুহু থামলো না, কেঁদেই গেল। আয়নের কোনো কথাই সে কানে নিল না। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তারাই ভরপুর থাকা আকাশটা নিমিষে কেমন মেঘে ঢেকে গিয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। আহনাফ একের পর এক সিগারেট খেয়ে চলেছে। রাগে আজ তার মাথায় আগুন ধরে গিয়েছে। তিলোত্তমা তাকে ইগনোর করছে ওই আয়নের জন্য। আয়ন তাকে এতটাই ভালোবাসে। আহনাফ একটু ছুলেই তো কেমন মোছামুছি শুরু করে, আর আয়নকে ঠিকই জড়িয়ে ধরে আছে। কই, তখন তো তাকে জড়িয়ে ধরেনি। হঠাৎ সিগারেটটাকেও কেড়ে নেওয়াই তার দিকে তাকালো আহনাফ। বৌমার সাথে দেখা না করে এখানে এসব গোবর খাচ্ছ কেন? আহনাফ সূচক শব্দ করে সিগারেটটা নিতে চাইলে, কিন্তু আহান শাহরিয়ার তা দিলেন না, বরং ওটা ফেলে পা দিয়ে পিষে ফেলেন। আহনাফ পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে আহান শাহরিয়ার বলে উঠলেন, হোয়াটস রং? নাথিং। আহনাফের গুরুগম্ভীর স্বর। সে আরেকটা সিগারেট বের করতে আহান শাহরিয়ার তা নিয়ে নিলেন। আহনাফ কিছু বলল না। আরেকটা বের করতে নিলে আহান শাহরিয়ার পুরো প্যাকেটটাই নিয়ে নিলেন। কি সমস্যা তোমার? আহনাফ চেঁচিয়ে বলল। আহান শাহরিয়ার ছেলের কাঁধে হাত দিলেন। উচ্চতায় দুজন প্রায় সমান। আহনাফ হাত ছড়িয়ে দিতে নিলে আহান শাহরিয়ার শক্ত করে চেপে ধরলেন। এরপর বললেন, কুল, জেলাস ফিল করবা করো, কিন্তু রাগ করে দূরে সরিয়ে দিলে তোমারই লস। গভীরভাবে কেন ভাবো না তুমি? আহনাফ শান্ত হলো যেন এবার। আহান শাহরিয়ার বলেন, ও তোমাকে বাঁচাতে গিয়ে আজ এখানে এসেছে। নিজের জীবনের কথা একবারও ভাবিনি মেয়েটা। তোমার কি মনে হয় না এটা পজিটিভ কোনো সিগন্যাল? আহনাফের কুচকানো কপাল শিথিল হলো। দূরে সরিয়ে না দিয়ে কাছে কিভাবে আনা যায় সেই ব্যবস্থা করো। একটু আগে দেখে এলাম কাছে সে। কেন? আহনাফ ভুরু কুচকে বলল। আহান শাহরিয়ার ওর কাঁধ ছেড়ে বলে উঠলেন, এই তুমি কি আমারই ছেলে? আমার মনে তো হচ্ছে না। আমার ছেলে হয়েও কিনা ভালোবাসার বিষয় এত অজ্ঞ। জিজ্ঞাসা করছো কেন? আহনাফ চোখ শব্দ করল বিরক্তি দিতে। আহান শাহরিয়ার বললেন। আহনাফ জিহ্বা দিয়ে গাল ঠেলে ভাবতে লাগলো কিছু একটা। পরক্ষণেই দু কাঁধ উঁচু করে বলে উঠল, কাঁদো গিয়ে, আমার কি? আহান শাহরিয়ার ভরকালেন যেন। আহনাফ হসপিটালের ভেতর আর গেল না। সে পকেট থেকে চাবি বের করে গাড়ির কাছে গেল। এরপর গাড়ির ভেতর বসে জানালার কাঁচ খুলে বলে উঠল, আহনাফ শাহরিয়াকে একবার প্রতি সেকেন্ড উপলব্ধি করবে সে, তবে এবার খেলার মোড় অন্যদিকে করবে।
রিভার্স হবে এবার। আহান শাহরিয়ার এক ভুরু উঁচু করে তাকালেন ছেলের দিকে। পরক্ষণে দুজনে হেসে ফেল। আহনাফ গাড়ির স্টার্ট দিয়ে চলে গেল। কেমন আছো বার্ড? কুচ চোখ মুখ কুচকাল, এরপর কাট কাট গলেই বলল, ডোন্ট কল মি বার্ড। রাহুল হাসলো, এরপর বলল, আহনাফের সাথে রিলেশনে গিয়েছো, সেটা তো আজ বোঝাই গেল। কুহু বলে উঠল, বিয়ে করে ওর বাচ্চার মাও হব, তাতে আপনার কি? আচ্ছা, আপনার লজ্জা বলতে কিছু নেই তাই না? রাহুল হেসে দুদিকে মাথা নাড়ালো। কুহু বলে উঠল, আপনাকে পুলিশে দেবো আমি। আচ্ছা। রাহুলের সহমত পোষণ করা ভালো লাগলো না তার। সে বলে উঠল, আপনার বইয়ের উপর আল্লাহর গজব পড়বে। ভাগ্যিস অবিবাহিত। রাহুল মুচকি হেসে বলল। কুহু বলে উঠল, আপনি একটা খাটাস। তোমারে কোপাবো আমি, ফাজিল। রাহুল রেগে যাওয়ার অভিনয় করে বলল কথাটা। কুহুর মনে পড়ে গেল তাদের অতীতের কিছু অংশ। কুহু এরকম কথা বলে রেনান তাকে এই কথাটা বলতো। তবে রেনানের ভালো মানুষের আড়ালে হায়নাটার কথা মনে পড়তে তার আবেগে ভাটা পড়ল। চোখ মুখ শক্ত করে বলল, চলে যান এখান থেকে। থাকতে তো আসিনি। কুহু বলে উঠল, আপনি এখন রোদের পিছনে পড়েছেন তাই না? রাহুল হাসলো, অদ্ভুত সেই হাসি। কুহু বলে উঠল, আমি থাকতে রোদের কোনো ক্ষতি আপনাকে করতে দিব না। আমার সাথে যা হয়েছে তা আমি ওর সাথে হতে দিব না। রাহুল বলে উঠল, এসবের মাঝে এসো না বার্ড, তোমার ক্ষতি আমি করতে চাই না। কুহু হাসলো, বিদ্রুপ মেশানো হাসি। পরক্ষণে রাগী স্বরে বলে উঠল, আমার এত বড় সর্বনাশ করে এখন বলছেন আমার ক্ষতি করতে পারবে না? আপনার মতো অমানুষের ফাঁদে আমি রোদকে পড়তে দিব না। দরকার পড়লে আই লাভ হার বার্ড। কুহু থেমে গেল, এরপর হো হো করে হাসতে লাগলো। পরপরই ওই শার্টের কলার চেপে ধরে বলে উঠল, ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসা মানে বুঝিস তুই? তোর ভালোবাসা তোর পেছন দিয়ে ভরে দিব, বাঙ্গির পোলা। রাহুল নিজের কলার ছাড়িয়ে বিরক্ত মাখা সুরে বলল, কেমন বাসা এগুলো? কুহুর রাগ সপ্তম আসমানে। সে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। রাহুলের ভুরু কুচকে এলো। কুহু হাতের সামনে ছুরি পেয়ে সেটাই হাতে তুলে নিল। রাহুল উঠে দাঁড়ালো তা দেখে। কুহু ছুরিটা রাহুলের দিকে ছুটতে নিলে রাহুল বলে উঠল, নো বার্ড। তোর নানি বার্ড। রাহুল বুঝলো এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তার কেটে গেছে এর। সে দ্রুত কদমে বেরিয়ে যেতে নিল। কুহু জানে না সে কি করেছে, শুধু এতটুকু জানে সামনে দাঁড়ানো ব্যক্তিটা একটা বিষধর সাপ, যার বিষে কুহুর জীবন ধ্বংস হয়ে গিয়েছে। সে ছুরিটা ছুঁড়ে মারতে সেটা গিয়ে লাগলো রাহুলের পশ্চাৎ দেশে। রাহুল হতভম্ব হয়ে পেছনে ঘুরল। এরপর গগন কাঁপানো এক চিৎকার দিয়ে উঠল সে। কুহুও যেন হুঁশে ফিরে এলো। রাহুলের পেছনে রক্ত দেখে এসে চেঁচিয়ে উঠল, এক ফুল দো মারি। ইন্টারেস্টিং কিন্তু। নিধির কথা শুনে কুহু বলে উঠল, ফালতু বকিস না তো। ফালতু? কোনটা ফালতু? আয়ান ভাইয়া আর আহনাব ভাইয়া দুজনই তো তোকে পছন্দ করে। ভুলটা কি বলেছি আমি? কুহু বলে উঠল, আয়ান ভাইয়াকে কিছুতেই বুঝাতে পারছি না যে আমি ওনাকে ভাই নজরে দেখি। ওনার ওসব কথা শুনলে আমার অস্বস্তি হয়। উনি আরো মনে করেন আমি লজ্জা পাই, বিরক্ত কর। রোদেলা আপেল কাটছিল ছুরি দিয়ে। সে বলে উঠল, গতকালকে তুই রাহুল ভাইয়ের পেছন মেরেছিলি কেন? ওকে দেখে কি তোর এক্সের কথা মনে পড়েছিল? নিধি বলে উঠল, একটু আগে দেখে এলাম উপর হয়ে শুয়ে রয়েছে, আর জায়গা পেলি না মরার। কুহু চুপ রইল, বলার মতো কোনো কথাই সে খুঁজে পেল না। রোদেলা আবার জিজ্ঞেস করল, মেরেছিলি কেন? কুহু কি বলবে ভেবে পাচ্ছে না যেন। বলে উঠল, আরশুলা বসেছিল, খেয়ালই করিনি যে কোথায় বসেছিল, তাই আর কি। তুই বলে চাকু মেরে দিবি? কুহু কিছু বলল না আর। রোদেলা কুহুর অবস্থাটা যেন বুঝল। সে প্রসঙ্গ এড়াতে বলল, তোর কিন্তু হেব্বি সাহস বেবি। কি সুন্দর আহনাব ভাইকে বাঁচাতে নিজের সামনে চলে গিয়েছিলি। কুহু একটু ভোরকে তাকাল রোদেলার দিকে। রোদেলা মুচকি হেসে বলল, আমি জানি সবটা। নিধি বলে উঠল, কি একটা অবস্থা ভাই, সারাক্ষণ আহনাব ভাই করতো রোদ, আর প্রেম করছিস তুই। জীবনটা আসলেই বাঙ্গি মার্কা হয়ে গেল রে। কুহু কিছু বলতে নিলে রোদেলা বলে উঠল, তোদের কিন্তু দারুণ মানিয়েছে মাইরি। আমাকে মানাতোই না আহনাব ভাইয়ার সাথে, এই জন্যই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
রোদেলার ঠোঁটে হাসি থাকলেও কুহুর মনে বলছে এই হাসিটা মেকি। রোদেলা আবার বলে উঠল, এই রাহুল ভাইয়াকে কেমন লাগে রে তোদের? আমার না আজকাল ওনাকে বেশ লাগছে। উনিও না মাঝে মাঝে পজিটিভ ইঙ্গিত দেয়। রোদেলা লাজুক হেসে বলল। কুহুর ভেতরটা কেমন করে উঠল, তবে রাহুলের জন্য থাকা অনুভূতির জন্য নয়, রোদেলার ভুল দিকে পদক্ষেপের কথা ভেবে। রাহুল অর্থাৎ রোনানকে তার চেয়ে ভালো আর কে চেনে? নিধি আর রোদেলা রোনানকে দেখেনি। রেনান স্কুল থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকতো, আর কুহুর মনও তখন ভাবতো যে এত হ্যান্ডসাম ছেলে দেখে যদি কারোর পছন্দ হয়ে যায়, নিজেই রাহুলকে দূরে দাঁড়িয়ে থাকতে বলতো আর সবসময় একটা মাস্ক পরে থাকতে বলতো। ওরা দেখতে চাইলেও কখনো দেখায়নি সে। কুহুর ভাবনায় ছেদ ঘটল নিধির কথায়। ভাই, তোর চাচাতো ভাইগুলো কি জোস, দুইটাই শালার আগুন। আগে যদি দেখতাম। রোদেলা খিলখিল করে হেসে উঠল। কুহু হাসল না, তার চেহারায় চিন্তার ছাপ। ভেতরটা কেমন কু গাইছে। রোদেলা তার ফ্রেন্ড, তার বোনও। ও কিছুতেই রোদেলাকে ভুল পথে যেতে দিবে না। যা তার সাথে হয়েছে তা সে কিছুতেই রোদেলার সাথে হতে দিবে না। কুহু বলে উঠল, ওই ছেলেটাকে আমার অতটা সুবিধার মনে হয়নি। রোদেলা মনে মনে বলল, এক্সকে কারোরই সুবিধার হয় না। তবে সে মুখে বলল, ওনার চেহারাটাই এত অসুবিধাজনক। বাদ দে, আমাদের বাড়ির ছেলেই তো, ও ঠিকই আমি বুঝে নেব। কুহুর একবার মনে হলো সে বলে দিবে যে রাহুলই রেনান। পরক্ষণেই ভাবল পরিবারের বিচ্ছেদ সৃষ্টি করার কি দরকার। 5 বছর আগে যেহেতু করেনি, আজ আর কেন করবে? সাক্ষাৎ আলম তো বলেছিলেন এই ছেলেকে তিনি জেলে দিবেন, কিন্তু কুহুর আবেগী মন তখন চায়নি ওর শাস্তি। কুহুর যা ক্ষতি করার তা তো সে করে ফেলেছে, এখন শাস্তি দিলেও বা আর কি, আর নিলেও আর না দিলেও বা কি? কিছু কিছু জিনিস উপরওয়ালার উপর ছেড়ে দেওয়াই ভালো। রেনানের সম্পর্কে অল্প হলেও সে জানে জেল থেকে বের হওয়া অতটা কঠিন নয় তার জন্য। আর আমাদের দেশে যা নিয়ম, কুহুর হাসি পায়। তবে কুহুর এটা জানা ছিল না যে রেনান রোদেলার চাচাতো ভাই। ভালো হয়েছিল সে জানতো না, জানলে হয়তো রোদেলার সাথে এতটা গভীর সম্পর্ক তার হতো না। কুহু হালকা হেসে বলল, আমার মতো ভুল করিস না। একজনকে ভালোবেসে আজ পুরো জীবন আমাকে সেই দায়ভার বইতে হচ্ছে। ভালোবাসার শব্দটার প্রতি ঘৃণা চলে এসেছে। এখন কাউকে বিশ্বাস করতে মন চায় না। শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে আমি তোর আহনাফ ভাইয়াকেও বিশ্বাস করি না। গুলি খাওয়া থেকে ওনাকে বাঁচিয়েছি শুধু একজন বন্ধু হিসেবে। ওসব ভালোবাসা টালোবাসা কিছু না। তাই বলছি, যা করবি ভেবে চিনতে। হ্যাঁ, সে তোদের বাড়ির ছেলে, কিন্তু দেশে তো থাকতো না। বিদেশের রীতি তার মাঝে নিশ্চয়ই আছে। শুধু এতটুকুই বলবো, সাবধান। রোদেলা হেসে কুহুর গাল টেনে বলল, ওকে মাই সুইট হার্ট। কুহু হালকা হাসলো। রোদেলা কুহুর দিকে তাকিয়ে মনে মনে বলল, এবার যে খেলার মোড় ঘুরবে বেবি, রোদেলার ভিন্ন রূপ দেখবে এবার সবাই। নতুন এক রোদেলা। সময় প্রবাহমান কেটে গিয়েছে একটা শব্দ। কুহুকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আয়ন এখন কুহুকে ছেড়ে নড়ছেই না। কুহু বড্ড বিরক্ত এ নিয়ে। এত অবজ্ঞার পরও পেছনে পড়ে থাকার মানে হয় না। এসব ওয়ান সাইড ল্যাপ কুহুর ভালো লাগে না। সেলফ রেসপেক্টও বলেও তো একটা কথা আছে। আইন সেসব পরোয়া না করে তার সাথে লটকে আছে। প্রথমে ভেবেছিল আইন বোধহয় নাতাশের সাথে রিলেশনে যাবে, কিন্তু কিসের কি কুহুর পেছনে পড়ে আছে। সেবা করে করে চাঁদে উঠিয়ে ফেলছে তাকে। এসব করে কি সে কুহুর মন পাবে? ভালোবাসা কি জোর করে হয় না। আইন তা বুঝতে নারাজ। কুহু একটা গল্পের বই পড়েছিল আর কথাগুলো ভাবছিল। আজকাল বইটাই তার সঙ্গী। একাডেমিক বইগুলোর মাঝে মাঝে কুহুর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে। কুহু তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে তখন বলে, আগামীকাল থেকে। তবে সেই আগামীকাল বুঝি আর আসে না। কুহু বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছিল। একটু থ্রিলার ভাইব আছে। তখনই হঠাৎ তার ফোনটা শব্দ করে বেজে উঠল। ভেতরটা কেমন যেন করে উঠল। মনটা জানান দিল আহনাফ কল দিয়েছে বোধহয়। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল তার। তবে ফোনটা হাতে নিতেই হতাশ হলো সে। হাসি ওবেগে বিষণ্ণতারা ভর করলো। আয়ন কল করেছে একটু আগেই। সে বেরিয়েছিল। এখন কল করার কি আছে? কুহুর ইচ্ছে হলো না কল রিসিভ করতে। সে ফোনটা উল্টো করে রেখে দিল। হেলান দিয়ে চোখটা বুঝে ফেল।
আজ 8 দিন আহনাফের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন। মনের মাঝে খারাপ লাগা কাজ করছে তার। সে যে আহনাফ রেগে চলে গেল আর আসেনি, একটাবার কল মেসেজ কিছুই করেনি। অবশ্য কুহু তো এটাই চেয়েছিল। তারপরও তার খারাপ লাগা কাজ করার কারণ সে বুঝল না। হয়তো বুঝেও সে কারণটা অস্বীকার করতে চাইছে। আহনাফকে তার বিশ্বাস হয় না। ব্যাপারটা আসলে এমন নয়। সে বিশ্বাস করতে চায়, তবে মনের মাঝে তখন রেনানের নামটা ভেসে আসে। রেনানও তো কম ভালো ছিল না। আসল রূপ তো পরে বেরিয়েছে তার বাবা। আবার আহনাফ একটু বেশি ভালো। এত ভালো কেউ হয় আদৌ? কুহু ধর্ষিতা যেন কি করে এত ভালোবাসা দেখাচ্ছে। আবার এখন তো এটাও জানে যে সে তার চাচাতো ভাইয়ের এক্স। এত কিছুর পরও কি করে? এই বিষয়গুলোর জন্য আর বিশ্বাস করতে ইচ্ছে হয় না। সে বন্ধু হিসাবেই ঠিক আছে যতদূর কুহুর মনে হয়, কারণ এত সাধু পুরুষ দুনিয়াতে নেই, থাকতে পারে না। কুহুর ভাবনার মাঝেই দরজায় ঠকঠক শব্দ হলো। কুহু চমকালো, খানিকটা সোজা হয়ে বসে দরজার দিকে তাকালো। দরজায় দাঁড়ানো রমণীকে দেখে খুশিতে গদগদ হয়ে বলল, আরে রাইফা আপু, এসো এসো। রাইফা এসে কুহুর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে আদরে সুরে বলল, কেমন আছে আমার ছোট্ট সোনাটা? কুহু অভিমানী স্বরে বলল, বলবো না তোমাকে, কিচ্ছু বলবো না। রাইফা হেসে ফেল শব্দ করে। এরপর কুহুর থুতনি ধরে উঁচু করে বলল, তাই বুঝি? কুহু মুখ ঘুরিয়ে নিল। রাইফা সম্পর্কে আয়নের ফুফাতো বোন। সেবার মামা বাড়িতে বেড়াতে এসে কুহুর সাথে তার পরিচয়। মেয়েটা এত মিশুক যে একেবারে কুহুর সাথে তার ভাব হয়ে গিয়েছিল। সে একটা প্রাইমারি স্কুলে এবছর চাকরি পেয়েছে। কাজের চাপে আর আসা হয়নি। এবার কুহুর গুলি লেগেছে শুনে ছুটি নিতে চাইল। ছুটি পেতে পেতে 1 সপ্তাহই লেগে গেল। মাঝে মাঝে ইচ্ছে হয় চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু মুখ বুঝে সহ্য করে নেয়। রাইফা ব্যাগ থেকে একটা কিন্ডার জয় বের করে হাহুতাশ করে বলল, ভেবেছিলাম এটা একজনকে দিব, কিন্তু সে তো আমার উপর অভিমান করে আছে। কি আর করার, ফেলে দেই বরং। রাইফা উঠে যেতে নিলে কুহু খপ করে তার হাতটা ধরে ফেলো। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। কুহু কথাটা বলেই কিন্ডার জয়টা নিয়ে নিল। রাইফা ফিক করে হেসে বলল, এরপর বলল, কি করে হলো ঘটনাটা? তোর বাবার? রাইফাকে কুহু সবটা জানিয়েছিল। শাকত আলমের সম্পর্কে সে জানে। কুহু বলে উঠল, না গো আপু, আমাকে উদ্দেশ্য করে মারা হয়নি। কুহু শুরু থেকে সবটা রাইফাকে বলল। আহনাফের কথা বলল, তবে বন্ধু হিসাবে। রেনানের ফিরে আসা সবটা জানালো তাকে। রাইফা চেতে বলে উঠল, হারামিটা ফিরে এসেছে, আবার তোর কোনো ক্ষতি করতে এসেছে? কুহু কিঞ্চিত হেসে বলল, না গো আপু, ও এসেছে অন্য কারণে। ঘটনাক্রমে আমার সাথে দেখা হয়ে গেছে, এই আর কি। এবার ওর টার্গেট আমার রোদ। ওকে বাঁচাতে হবে আপু। রাইফা বলল, ওকে সবটা বলে দে, তাহলেই তো হয়। পরিবারের বিচ্ছেদ ঘটুক, আমি তো চাই না, তাই জানাচ্ছি না। রাইফার এই ব্যাপারটা প্রচুর বিরক্ত লাগে। দোষ করেছে, শাস্তি পাবে। এখানে এত পীড়িত কেন দেখাতে হবে? পরিবার ভাঙ্গন ধরলে ধরুক, তার কি? রাইফা মুখে সেসব বলল না। সে বলল, আহনাফ তো জানে, তাহলে আহনাফের মাধ্যমে ওকে সাবধান কর। কুহু হতাশ শ্বাস ছেড়ে বলল, তার সাথেও এখন কথা হয় না কেন? রাইফা পাল্টা প্রশ্ন করল। কুহুর মুখটা পাংশুটে হয়ে গেল। রাইফা বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছে। কুহু যতই বন্ধু বলুক, এমন দুদিনের বন্ধুর জন্য নিজের জীবন ঝুঁকিতে রেখে কে গুলি খায়? ওর এই বয়স সে পার করে এসেছে, সবটা বুঝলো সে। কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, আহনাফকে ভালোবাসিস? কুহুর সঙ্গে সঙ্গে 2 দিকে মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করলো। রাইফা হাসলো, তা দেখে বলল, এরপর ওর গালে হাত রেখে বলল, মনকে জোর করিস না, যেটা হচ্ছে হতে দে। জোর করে হ্যাঁকে না করিস না, সবাই কিন্তু খারাপ হয় না। যদিও আমি আহনাফকে এখনো দেখিনি, তবে সব পুরুষ খারাপ হয় এই কথাটা মনে ধরে রাখিস না। আমাদের আয়ানকেই দেখ, কত ভালো একটা ছেলে। আমার নামে কি বলা হচ্ছে? হাস্যোজ্জ্বল মুখে আয়ান প্রবেশ করলো। কোথায় যাচ্ছ চরণী? রোদেলা রাফির দিকে তাকালো একবার। পরনে তার একটা কালো রঙের শার্ট আর জিন্স, চুলগুলো উস্কো খুস্কো। মহাকাশে যাচ্ছি, যাবেন? রোদেলা যেতে বলে উঠল কথাটা। রাফি বিস্কিট খেতে খেতে বলল, ছ্যাদ করে উঠো কেন আমাকে দেখলেই?
আমি ভালো করে কথা বলছি অথচ তাও তুমি ছ্যাদ করে উঠছো। এই তোমার কোনো ব্যায়াম আছে নাকি গো চর্ণী? রোদেলা ধমকে উঠল। চুপ, আপনার বউ চন্নি, আপনার 14 গোষ্ঠী চন্নি। রাফি কথাটা শুনে খ্যাক খ্যাক করে হেসে উঠল, আস্তে আস্তে করে বলল, সেটাই তো বলছি গো। কি বললেন? রোদেলা এক ভুরু উঁচু করে বলল। রাফি বিস্কিটের প্যাকেট থেকে একটা বিস্কিট রোদেলার দিকে বাড়িয়ে বলল, চলো বন্ধু হই। রাফি রোদেলাকে ভেঙিয়ে ওর মতো করেই বলল। হ্যাঁ? রোদেলা নাকের ডগা ফুটে উঠল রাগে। রাফি বলে উঠল, বন্ধু মানে বুঝো না? আমি আপনার বন্ধু হতে যাব কেন? রাফি হাসলো, পরপরই ওর দিকে একটু ঝুঁকে বলল, বউ তো আর হতে বলিনি, এত ভয় কিসের? রোদেলা মাথাটা পিছনে সরিয়ে ফেলল। রাফিকে ধাক্কা মেরে সরিয়ে বলল, রাস্তা ছাড়ুন। রাহুলের রুমে যেতে নিলে রাফি বাধা দিয়ে বলে উঠল, যেও না, ভাই নিষেধ করেছে কাউকে যেতে, বলেছে বোম ফাটাবে। বোম। রোদেলা হতবিহ্বল স্বরে বলল। রাফি বলে উঠল, নেহাতই ভাইয়ের নিষেধ, তা না হলে তোমাকে কে আটকাতো? বয়ে গেছে আমার তোমার সাথে কথা বলতে। রাফি বিস্কিট খেতে খেতে বলল। রোদেলা হতচকিত হলো ওর এই পরিবর্তনে। একটু আগেও বন্ধু হবে কিনা জিজ্ঞেস করে এখন এসব বলছে। সে বিড়বিড় করে বলল, বিস্কুট খোর মদন কোথাকার। রাফি চোখ বড় বড় করে তাকালো, তবে সে আজ মুখে কিছুই বলল না। রোদেলার দিকে এক পা করে এগোতে লাগলো আর গম্ভীর স্বরে বলতে লাগলো, কি বললে? রোদেলা পিছনে যেতে লাগলো, তবে তেজি স্বরে ঠিকই বলল, বিস্কুট খোর মদন। রাফি এক ভুরু উঁচু করে বলল। রোদেলা পিছনে যেতে যেতে দেওয়ালে ঠেকে গেল একটা সময়। এবার একটু দমে গেল বোধহয় সে। রাফি ওর এক পাশে হাত দিয়ে দাঁড়ালো। আবার বলো তো চর্ণী, কি বললে? রোদেলার তেজ এবার একটু কমলো বুঝি। রাফি তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রোদেলা কিছু বলতে নিলে রাফি এক আঙ্গুল দিয়ে ওর ওষ্ঠ স্পর্শ করে থামিয়ে দিল। হুশ। রোদেলা থমকালো। রাফি সম্মোহনী চোখে তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। নামিয়ে নিল দৃষ্টি। রাফি হঠাৎ ওর দিকে একটু ঝুঁকে গেল। রোদেলার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল। রাফি হঠাৎ রোদেলার কপালে আস্ত করে থাপ্পড় মারল। রোদেলা ব্যথায় শব্দ করে উঠল। হুঁশে ফিরেছে সে। রাগী দৃষ্টি নিক্ষেপ করলো রাফির পানে। সে হাসছে রোদেলাকে দেখে। নিজের হাতের তালু দেখালো সে। একটা মশা লটকে আছে। রাফি দূরে সরে এলো। তোমার রক্ত চুষছিল শালাটা, দেখলে তোমার কত বড় উপকার করলাম, রক্ত অপচয় হওয়া থেকে বাঁচালাম। আমি মানুষটা কত ভালো। রোদেলা দেখলো রাফির নাটক। বড্ড বিরক্ত হলো সে। এখানে থাকে মানে এখন সময় অপচয়। সে চলে যেতে নিলে কি মনে করে ফিরে এলো আবার। রাফি তাকালো তার দিকে। আচ্ছা, আহনাব ভাই কুহুকে খুব ভালোবাসে তাই না? রাফির হাসিটা হঠাৎ মিলিয়ে গেল, তবুও মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে এসে বলল, কেন বিয়ে দিতে কাজী অফিসে নিয়ে যাবে নাকি? রোদেলা বিরক্ত হলো, বুঝলো এর সাথে কথা বলে লাভ নেই, চলে যেতে নাই সে। রাফি তখন সন্দেশ সুরে বলে উঠল, আশেপাশে নজর বুলাও, দেখতে পাবে আলো, মনকে তুমি আজ বুঝাও, কেউ একদিন বাসবে ঠিকই ভালো। রোদেলা এক ভুরু কুচকে তাকালো তার দিকে। রাফি আর তার দিকে তাকালো না, হাত ধোয়ার জন্য চলে গেল। ভাই, আমার পরাণের ভাই, কে মারিলে তোমার পেছন? আহনাব নাটকীয় ভঙ্গিতে কথাটা বলল। রাহুল দাঁতে দাঁত কটমট করলো, উল্টো হয়ে বিছানায় শুয়ে রয়েছে। আজকাল বাসাটা কষ্টের হয়ে যায় তার জন্য। সারাদিন উল্টো হয়েই লটকে থাকে বিছানায়। এখন একটু বসতেও পারে। এই কয়দিন সে অবাক হয়েছে আহনাফের না আসার জন্য। মনে মনে স্বস্তির শ্বাস ছেড়েছিল। ভালো হয়েছে আসেনি, আজ ঠিকই চলে এসেছে। আহনাফ রাগাস না, যা এখান থেকে। আহনাফ ঠোঁট চেপে হাসি আটকে বলল, না ভাই না, তুই শুধু একবার বল কি করলো তুই? আহনাফ যা। রাহুল দাঁত কটমট করে বলল কথাটা। না, তুই বল যে কে তোর পাছায়? তোর গার্লফ্রেন্ড মারছে। হয়েছে এবার, যা এখন। আহনাফ এবার হাসি আটকে রাখতে পারল না, হো হো করে হাসতে লাগলো। রাহুলের সহ্য হচ্ছে না আহনাফের হাসি। সে বলে উঠল, হাসছিস যে বড়, অন্যের খাওয়া জিনিস খেতে ভীষণ ভালো লাগে তোর। ওহো, এখন তো তোকে এক্সপেক্ট করিনি। আমাকে ভালোবেসে কিনা এখনো? তুই এক কাজ কর, বেশি বেশি টাইম দে,
ভালো ভালো দুটো কথা বল, দেখবি পটে গেছে। আমার গার্লফ্রেন্ড ছিল তো, আমি জানি। রাহুল কথাটা বলে গা জ্বালানোর এক হাসি দিল। আহনাফও হাসলো। রাহুলের মতো করেই বলল, তুই এই উপদেশগুলো নিজের ক্ষেত্রে কাজে লাগাতে পারিস চাইলে। দেখবি রোদ পটে গেছে। আমার পেছনে পড়ে আছে তো, আমি জানি। আহনাফের গা জ্বালানো হাসি দিল এবার। রাহুল দাঁত কটমট করে বলল, ইউয়া। কথাটা সম্পূর্ণ করার আগেই জোরে চেঁচিয়ে উঠল সে। আহনাফ ওর ব্যান্ডেজকৃত জায়গাটাতে থাপ্পড় মেরেছে। আহনাফ উঠে দাঁড়ালো। এরপর বলে উঠল, ভবিষ্যতে আহনাফ শাহরিয়ারের সাথে লাগতে হলে বুঝে শুনে আসবে। 12 ঘরের ব্যাটের কোথাকার। আহনাফ কথাটা বলে আবার একটা থাপ্পড় মেরে বেরিয়ে গেল। রাহুল জোরে চেঁচিয়ে উঠল। ওর চেঁচানো শুনে সবাই এদিকে আসতে নিয়েছিল। পরক্ষণে আহনাফকে দেখে আর কেউই জানি যা বোঝার বুঝে গিয়েছে। সাজ্জাদ শাহরিয়ার তাও আনিসা বেগমকে যেতে বললেন। রাফি দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে জানতো এমন কিছুই হবে। আরে আয়ান, কেমন আছিস? আয়ান মুচকি হেসে বলল, ভালো আছি। তোমার কি খবর বলো? বিন্দাস। আয়ান হাসলো। কুহুর পাশে এসে বসলো সে। এরপর বলল, তোর ফোন কোথায়? কতবার কল করলাম? কুহু বলে উঠল, দেখেছি আমি। তো রিসিভ করিসনি কেন? স্বর খানিকটা গম্ভীর হলো আয়ানের। কুহু বলল, ইচ্ছে হয়নি তাই। আয়ান ব্যথিত নয়নে তাকালো ওর দিকে। রাইফা সবটা পর্যবেক্ষণ করছে। আয়ানের কুহুর প্রতি অনুভূতি সম্পর্কে সে অবগত, তবে কোনো একটা কারণে সে চায় না আয়ান এই বিষয়টা নিয়ে এগিয়ে যাক। আয়ান যথেষ্ট ভালো একটা ছেলে, এমন নয় যে কুহু খারাপ। কুহু অনেক ভালো, তবে তার যে সর্বনাশ হয়েছে সেটা তো সে অস্বীকার করতে পারবে না। এই পাপের ভার তাকে সারা জীবন বয়ে যেতে হবে। আয়ান এখনও আবেগে পড়ে রয়েছে। আবেগ দিয়ে জীবন চলে না, তাই রাইফা খুব করে চায় যেন আয়ান তার সিদ্ধান্ত বদলাক। এতে কুহুরও ভালো হবে, কারণ কুহু নিজেও আয়ানকে সেই স্থানটা দিতে পারবে না। আয়ানকে সে ভাইরূপে মানে, এটা রাইফা জানে। আয়ানের আয়োজনে কুহুর অস্বস্তি ভাবও সে লক্ষ্য করেছে। ও আপু। ভাবনা থেকে বেরিয়ে এলো রাইফা। কি ভাবছো এত? দুলাভাইকে পেয়ে গেছো নাকি? কুহু দুষ্টু হেসে বলল। রাইফা হেসে বলল, হ্যাঁ, শখ কত। আমার বাবা সব বিয়ে টিয়ে ইচ্ছে নেই, সিঙ্গেল লাইফে বিন্দাস। আয়ান বলে উঠল, তোমার বিয়ের ব্যবস্থা করছি এবার। যদি ভালো পাত্র না পাই তাহলে পাশের বাড়ির জমিল দাদুর সাথে বিয়ে দিয়ে দিব। কি বলিস সুহাসিনী? আর কুহু হেসে কুটি কুটি হলো। রাইফা বলে উঠল, ওরে বাবা, না না, ওসব বুড়ো লোকের সেবা আমি করতে পারবো না। বিয়ে যদি করতেই হয় তাহলে কচি ছেলে দেখে করবো। কুহু বলে উঠল, জুনিয়র ছেলে? ছেলে হলে ক্ষতি কি? রাইফা মজার ছলে কথাটা বলে হাসলো। ভাগ্যের কথা বলা বড়ই মুশকিল। আয়ান বলে উঠল, তুই ফোন রিসিভ না করে নিজেরই ক্ষতি করলি রে সুহাসিনী। কুহু এক ভুরু উঁচু করে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আয়ান বলে উঠল, তোর জন্য আইসক্রিম আনতে চেয়েছিলাম, কয়টা আনবো সেটাই জিজ্ঞাসা করতে কল করেছিলাম, কিন্তু তুই তো। দুঃখী হওয়ার ভান করলো আয়ান। কুহুর মনে প্রচুর আফসোস হলো ব্যাপারটা নিয়ে। এটা কি হলো? কুহু দুঃখী দুঃখী স্বরে বলল, এটা কোনো কথা? আপনি নিয়ে আসতেন 10-12 বক্স, এটা আবার জিজ্ঞাসা করার আগে? আয়ান দুই কাঁধ উঁচু করে বলল, আমার আর কি, তুই। কুহু হাতের কিন্ডার জয়টা দি আয়নের বাহুতে মেরে বলল, আপনি ভাই নামের কলঙ্ক, যান ভাগেন। বিস্ফোরিত নয়নে তাকালো আয়ান। হয়তো বিহ্বল স্বরে বলল, ভাই। রাইফা মাঝে বলে উঠল, অন্য কিছু নাকি? আয়ন ভুলে গিয়েছিল রাইফার উপস্থিতির কথা। আমতা আমতা করে মেকি হেসে বলল, ইয়ে মানে না, আর কি হবে। আয়ন ভাবলো এখানে থাকাটা আর ঠিক নয় তার জন্য। সে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে পিছে ফিরল একবার, এরপর বলল, ফ্রিজে আপনার প্রিয় চকলেট ফ্লেভারের আইসক্রিম রাখা আছে, মন খারাপ করিয়েন না আর। কুহু খুশি মনে বলে উঠল, ধন্যবাদ ভাইয়া। আয়নের মনে হলো ওর বুক বর্বর কেউ তীর ছুঁড়ল। কুহুর মুখে ভায়া শব্দটা খুব কম শোনা হয় তার। আজ একটু বেশি বলছে মেয়েটা।
আয়নার এক মুহূর্ত না থেকে চলে গেল রাইফা বলে উঠল, তোদের ভাই বোনের খুনসুটি দারুণ লাগে আমার। কুহু প্রসন্ন হলো। আয়নকে তার ভাই বলে তার ভালো লাগে, অথচ বোকা আয়ন সেসব বুঝে না। সে কুহুকে নিয়ে উল্টাপাল্টা ভাবে। এতে কুহুর যে কতটা অস্বস্তি হয় সেটা যদি ওর চোখে পড়ে। হতাশার শ্বাস ফেল কুহু। রাইফার সাথে টুকটাক কথা বলতে লাগলো। মাঝে আনোয়ারা বেগম নাস্তা দিয়ে গেলেন, তিনিও একটু যোগ দিয়েছিলেন ওদের আড্ডায়। পরে আবার কাজ আছে বলে চলে গেলেন। আকাশে আজ মস্ত বড় এক চাঁদ উঠেছে, তারাগুলো মিটিমিটি করে জ্বলছে আকাশের বুকে। আজ এই চাঁদের সৌন্দর্য রোদেলাকে মুগ্ধ করতে পারল না। একবার তাকে নজর সরিয়ে নেয় সে। কানে গুজে রাখা ফোন বিছানায় হেলান দিয়ে বলতে লাগলো, আমার ভালোবাসাটা ছিল একপাক্ষিক। আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে, আবার সে যাকে ভালোবাসে ওই মেয়েটা অন্য একজনকে ভালোবাসে। নিখুঁতভাবে ঠকেছে, যার দরুন সেই ভালোবাসায় অবিশ্বাসী। আমি পড়ছি তার বিরহে, আর সে পড়ছে ওই মেয়ের বিরহে। ওই মেয়ে কিনা আবার আমারই বেস্ট ফ্রেন্ড হয়। লড়াই আর করার শক্তিটুকু বুঝি সেই জন্য নেই। রোদেলা তাচ্ছিল করে হেসে বলল। ফোনের ওপাশের ব্যক্তিটা বলে উঠল, আর পেয়ে হারানোর যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে কি এই যন্ত্রণা বেশি? রোদেলা নিশ্চুপ। ফোনের ওপাশ থেকে গম্ভীর পুরুষালী স্বরটা আবার ভেসে এলো, যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই সেখানে মায়া কাটাতে হয়। রোদেলা বলল, এত সহজ মায়া কাটানো? রাহুল সূচক শব্দ করে ফোনটা কান থেকে সরিয়ে সামনে আনলো। যত সম্ভব মাথা ঠান্ডা করে বলল, তোমার কি উচিত না ওদের ঘৃণা করা? বিশেষ করে তোমার ওই ফ্রেন্ডকে। ওই তো মূল বাধা হয়েছে, জঘন্য। আপনার মতন। রোদেলার এহেন কথা শুনে খানিকটা ভরকালো রাহুল। পর মুহূর্তেই বলল, আমি জঘন্য? ওদের নিয়ে বাজে কথা বলবেন না, আগেও বলেছি। আহনাব ভাইয়াকে নিয়ে তো নয়, কারণ সে চাইলেই পারতো আমার ফিলিংস নিয়ে খেলতে, যেভাবে আমার ফ্রেন্ডের ফিলিংস নিয়ে ওই ইতরটা খেলেছিল। কিন্তু তিনি তা করেননি। তিনি দিনের পর দিন আমাকে ইগনোর করেছেন। যখন বুঝলেন আমি ওনার প্রতি অনেকটা দুর্বল, তখন বাড়ি ছেড়েই চলে গেলেন। আমাকে সবভাবে এড়িয়ে গেছেন তিনি। আর কুহু, ওকে আমি দোষ দিব না, কারণ ও এখনও রাজিই হয়নি। আর না, ও আহনাব ভাইকে উস্কিয়েছে। আহনাব ভাই ওর পেছনে পড়ে আছে। রাহুল ফোঁস করে শ্বাস ছাড়লো, এরপর বলল, তোমার না আরেক চাচাতো ভাই এসেছে, সে কেমন? রোদেলাকে একটু বাজাতেই সে কথাটা বলল, কারণ তার জানা মতে রোদেলা তাকে চিনে না। রোদেলা এখনও রেনান আর রাহুলকে আলাদা হিসাবেই জানে। বান্ধবীর প্রতিশোধ নিতেই তো রেনানের সাথে ভাব করিয়েছিল সে। ভেবেছে রাহুল বুঝবে না সেটা, অথচ বোকা রাহুল রোদেলাকে এখনও ঠিক করে চিনতেই পারেনি। রোদেলা রাহুলের উদ্দেশ্য বুঝতে পেরে বলল, উনিও বেশ ভালো, তবে ফ্লার্ট করে অনেক, ভালো লাগে না তাই। রাহুল হাসলো। তার মানে একটু হলো মন জয় করতে পেরেছে সে, গ্রেট। রাহুলের আগে প্রেম করেছে অনেক, অবশ্য সেসবের কারণও আছে যথেষ্ট। তবে ভালো বোধহয় এই প্রথম বেসেছে। এর আগে তার হৃদস্পন্দন কারোর জন্য স্পন্দিত হয়নি, অথচ রোদেলাকে দেখলেই আজকাল তার হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যায়। মাঝে মাঝে তার হাসি পায়। তার মতো ছেলে কিনা শেষমেশ ভালোবেসে ফেলো। রোদেলার মন পেতে সে উদ্গ্রীব। সে রোদেলাকে চায়, তবে অন্য মেয়েদের মতন নয়। সে রোদেলাকে পবিত্রভাবে চায়, সবটা উজাড় করে দিতে চায় সে রোদেলার পানে। তার মাধ্যমে সে নিজের অতীতগুলো ভুলতে চায়। রাহুলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রোদেলা বলে উঠল, রিনান আছেন? ভাবনা থেকে বের হলো রাহুল। রোদেলা বলে উঠল, আমার এই ভগ্ন হৃদয় নিয়ে এখন কোথায় যায় বলুন তো? আমার কাছে চলে এসো। রোদেলা খেপে পড়ল, চুপ করুন অসভ্য পুরুষ। রাহুল হো হো করে হাসতে লাগলো। রোদেলা আর কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। দীর্ঘশ্বাস ছাড়ল সে। আজ বোধহয় পূর্ণিমা। জানালা দিয়ে চাঁদের আলো রোদেলার বিছানায় এসে পড়ছে। রোদেলা বেলকুনিতে গেল। নীরব আকাশের পানে তাকিয়ে বলতে লাগলো, আপনাকে না পাওয়ার আক্ষেপ আমার ইহজন্মে ফুরাবে না আহনাব ভাই। এমন একজনকে আপনি মন দিয়ে বসেছেন যার বিরুদ্ধে লড়াই করাটা অসম্ভব আমার পক্ষে। না চাইতেও আপনাকে পাওয়ার লড়াইয়ে আমাকে পরাজয় স্বীকার করতে হচ্ছে। অবশ্য লড়াইটাই বা কোথায় করতে পারলাম? তাচ্ছিল্য করে হাসলো রোদেলা। না চাইতো আঁকি যুগল পানিতে টইটুম্বর হলো মেয়েটার। ভাঙ্গা স্বরে বলতে লাগলো,
আপনাকে না পাওয়ার যন্ত্রণা মরণ সম আমার কাছে। আহনাব ভাই, মরণ সম। নিজেকে শেষ করে দিতে কতবার যে হাতে ছুরি তুলে নিয়েছিলাম তা আপনি কোনো দিনও জানবেন না। বেঁচে আছি তো কেবল একটা কারণে, উদ্দেশ্য সফল হোক একবার, আর থাকবো না এখানে। অনেক দূরে পাড়ি জমাবো, এরপর অনেক দূরে। ভাগ্যে না থাকলেও আপনি আমার হৃদয়ে রয়ে যাবেন সর্বদা আহনাব ভাই, সর্বদা।